আপনাদের সামনে আরেকবার। আজকে আমি অলরেডি অনেকটা লেট। আমি জানি না এখনো পর্যন্ত আমি অডিও ভিজুয়াল কিনা। আমি রিকোয়েস্ট করব অ্যাডমিন প্যানেলকে যে যদি আমি অডিও ভিজুয়াল থাকি তো কাইন্ডলি আমাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করুন যাতে আমি বুঝতে পারি যে আমি অডিবল এবং ভিজিবল। আমি অলরেডি 15 মিনিট লেট। কেন এই লেট সেটা একটুখানি বলি, কারণ বলাটা দরকার। আমি আজকে যখন ফিডিং করাচ্ছিলাম বাচ্চাদের জেএনএম হসপিটালের এরিয়াতে, মানে এখানে জওহরলাল নেহরু মেডিকেল হসপিটাল বলে যে কল্যাণীর একটি হসপিটাল আছে, সেই হসপিটালের সামনে যখন ফিডিং করাচ্ছিলাম ঠিক তখন একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট আমার সামনে হয়, যেখানে একজন মানে কি বলবো লোক এবং তার ওয়াইফ তারা টোটো করে আসছিলেন, আর উল্টো দিক থেকে একটা অ্যাম্বুলেন্স আসছিল। তো অ্যাম্বুলেন্সের এত হাই স্পিড ছিল যে তাকে পাশ দিতে গিয়ে টোটোটা পুরো উল্টে যায় এবং তারপরে যারা ছিলেন প্যাসেঞ্জার আর কি, ওই হাজব্যান্ড ওয়াইফ, তাদের মাথাতে প্রচণ্ড লাগে এবং যিনি হাজব্যান্ড তার মাথা পুরো ফেটে যায়। তো এখানে এত গ্যাদারিং হয়ে যায় যে ওর পাশ দিয়ে আমার যে টোটোটা করে আমি খাওয়াই সেটা ক্রস করে আসতে খুব অসুবিধে হচ্ছিল। আর ওই মোমেন্টে তখন এই সব ফেলে চলেও আসবো এটাও হয় না, যদিও মুহূর্তের মধ্যে ওখানে খুব কনজেস্টেড এরিয়া এবং মুহূর্তের মধ্যে অনেক লোকই গ্যাদারিং হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু একদম স্পটে ছিলাম আর আমার চোখের সামনেই এটা হয়েছে, তো ওই পুলিশ কল করা হলো। তো আফটার দ্যাট ওই যা হয় আর কি একটুখানি জিজ্ঞাসাবাদটা করা হলো, এগুলো হলো টুলো, তারপরে আর কি ছাড়া পেলাম আমি। যদিও তেমন কিছুই নয় আমার জন্য, তেমন কিছুই নয়, জাস্ট কি হয়েছিল কিভাবে হয়েছিল এটুকুই জিজ্ঞাসা করা হলো, আর কিছু না। আর নানাদেরও জিজ্ঞাসা করা হলো। আমি যদি ওখান থেকে বেরিয়ে আসতাম তাহলে হয়তো জিজ্ঞাসা করতেও না, কিন্তু বেরোনো যাচ্ছিলও না এবং বেরোনোটা যুক্তিযুক্তও মনে করিনি। তো যাই হোক, আমি চাইবো যে তারা হসপিটালাইজড এখন, আমি চাইবো যে তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক, কিন্তু অ্যাক্সিডেন্টটা যথেষ্টই ম্যাসিভ অ্যাক্সিডেন্ট একটা। চোখের সামনে এরকম একটা ঘটনা, তো একটুখানি নিজেকেও প্রস্তুত করতে একটু সময় লাগলো। যাই হোক, আমি লেট করার জন্য সরি। আর শুরু করছি আজকের সেশনে যে গল্প আমি বলবো সেটা, যদিও আমি না একটা গল্পে একটু চেঞ্জ করলাম, যেরকম আমার ফার্স্ট গল্পটা আর কি বলছি। আচ্ছা, কে কে আছেন? কমলিকা, না কনিনিকা ঘোষ, গুড ইভিনিং। সুকল্যাণ, গুড ইভিনিং। মুক্তা, গুড ইভিনিং। লালিদি, গুড ইভিনিং। যাই হোক, মুক্তা দে সরকার, থ্যাংক ইউ ফর ওয়াচিং। থাকুন সাথে, শুনুন। যে ঘটনাটা আজকে আমি ফার্স্ট শুরু করছি সেটা এরকম একটা ঘটনা, একটা প্রখ্যাত কলকাতার উপরেরই একটা নার্সিংহোমের ঘটনা। এই নার্সিংহোমে একজন চাকরি করতেন, তো ধরে নেওয়া যাক তার নাম বিনি। তো এই বিনি ছিল খুব কি বলবো একটা ডাকাবুকো মেয়ে, এবং তার বেশ ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল যে সে নার্স হবে। থাকে না অনেকের টার্গেট যে আমি এটাই হব, এবং ও সেই রকমই পড়াশোনা করেছে এবং নার্স হয়েছে। কিন্তু যদিও ওর ইচ্ছে ছিল কোনো গভর্নমেন্ট জব করবে, কিন্তু ভাগ্যক্রমে হোক যে কারণেই হোক ওর ভাগ্যচক্র ওকে গভর্নমেন্ট নার্স ও হতে পারেনি। কিন্তু নামটা কিন্তু আমি পরিবর্তিত, এটা বলেই রাখছি। তো এই বিনি কলকাতার একটা প্রখ্যাত নার্সিংহোমে চাকরি পায়, এবং ওটা ছিল ওদের যে ওই যে ফিল্ড থেকে না, ওই কলেজ ক্যাম্পাস থেকে যে ক্যাম্পাসিং হয় সেই ক্যাম্পাসিং থেকে ও জবটা পায়। তো বিনি এত সাহসী ছিল
যে বিনি সবসময় মানে ক্রিটিক্যাল কেসগুলো হ্যান্ডেল করতে চাইতো, নিজে থেকেই চাইতো, এবং ডক্টরকে ক্রিটিক্যাল কেসগুলোতে অ্যাসিস্ট করতে চাইতো। এইভাবে করে করে বিনি খুব অল্প দিনে খুব সুনাম করে। এবার ও ক্রমশ মানে কি বলবো, ও এতটা শর্ট টাইমে এতটা উন্নতি করেছে দেখে অন্যদের কাছে কিছুটা হিংসার পাত্র অবশ্যই হয়েছিল। এইরকম একটা ঘটনার মধ্যে দিয়ে যখন বিনি যাচ্ছে এবং বুঝতে পারছে ওর একটা দুটো করে শত্রু বাড়ছে, কিন্তু বিনি খুব অনেস্ট মানুষ যেহেতু ছিল, সে কারণে বিনি চিরকাল এটাই জানতো যে দুর্জনেরা কখনো জেতে না। তো বিনি এই বিশ্বাসের উপর ভরসা করে এগিয়ে চলতো এবং ওর নিজের ডিউটিটা একদম সঠিকভাবে করতো। এমনিতেই প্রাইভেট হসপিটালগুলোতে ডিউটি ফাঁকি দেওয়ার কোনো ব্যাপার সেভাবে থাকে না, কিন্তু তবুও মানুষ তো একটু রিল্যাক্সেশন চায়, কিন্তু বিনির মধ্যে সেরকম ব্যাপারটা ছিল না। বিনির পেছনে পেছনে বিনিকে বিপদে ফেলার জন্য একটা গ্রুপ তৈরি হচ্ছিল, যার কথা বিনি হয়তো কখনো কখনো আজ করেছিল, কিন্তু বিনি ওটাতে কোনো গুরুত্ব দেয়নি। এবং বিনি ছিল সমস্ত ডক্টরদেরই খুবই প্রিয়। আর বিনির না কোনো সেগমেন্ট ছিল না যে এই সেগমেন্টটাতেই ও শুধু ডেসপারেট বা পারফেক্ট। বিনিকে যে সেগমেন্টে অ্যাসিস্ট করতে দেওয়া হতো, বিনি এত দ্রুত কাজ গ্রাস্প করে নিত যে ও সেই সেগমেন্টের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। মানে কোনো ডক্টর ওকে কখনো বলেনি যে না, ওর সাথে কাজ করতে কোনো অসুবিধে হচ্ছে। এইরকম একটা ইমার্জেন্সি কেস একদিন বিনিদের হসপিটালে তো সবসময় ইমার্জেন্সি আসতেই থাকে এরকম, মানে সেটা তো সকাল দুপুর রাত্রি বলে কিছু হয় না। তো এরকম একটা ইমার্জেন্সি কেস বিকেল 5টার সময়, কোনো একটা দিন বিকেল 5টার সময় অ্যাডমিট হয়। অ্যাডমিট হওয়ার পরে কি হয়, জেনারেলি নার্সিংহোমগুলোতে কি হয়, যখন মানুষ ক্রিটিক্যাল কন্ডিশনে যায় সাথে সাথে তাকে ভেন্টিলেশনে দিয়ে দেওয়া হয়। এবং ভেন্টিলেশনে দেওয়ার পর প্রায় 3, 4, 5, 6, 7 দিন মানে তাদের ভেন্টিলেশনেই রেখে দেওয়া হয়। এমনকি দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে যে সে মারা গেছে তারপরেও তাকে ভেন্টিলেশন থেকে দেরি করে বের করা হয়েছে, এরকম বহু ঘটনা সেই সময় ঘটেছে। সেই সময় কি মানে ঘটে থাকে জেনারেলি। তো এরকমই ওই যে যাকে অ্যাডমিট করা হয়েছে বিকেল 5টার সময়, সে এতটাই ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল যে তাকে 7টার মধ্যে একটা সার্জারি করতে হয়। এবং সার্জারি করতে হয় সেটাও কোথায়, একটা তার নাকে একটা সার্জারি করতে হয়। কারণ সে একটা অ্যাক্সিডেন্টেই তার নাকটা এতটাই ইনজিওর্ড ছিল যে নাকে সার্জারি করতে হয়। কিন্তু এই সার্জারিটা করার সময় কোনো একটা মিস্টেকের জন্য কোনো একটা নার্ভ ইনজিওর্ড হয়, যে কারণে সেই মানুষটি মানে সেন্সলেস হয়ে যায় বা কিছুটা কোমাতে চলে যায়। আলটিমেটলি তাকে ভেন্টিলেশনে দিতে হয়। তো ভেন্টিলেশনে যখন দেওয়া হয়েছে তাকে, সেই ডিউটিটাতে ও যেমন অপারেশনটা অ্যাসিস্ট করেছে, কিন্তু সেদিনকে স্টাফ কম ছিল সম্ভবত, এরকমই আর কি একটা ধারণা করা যায়। কারণ যে অ্যাসিস্ট করে ওটি, তাকে জেনারেলি ডিউটিতে দেওয়া হয় না, কিন্তু সেদিনকে হয়তো স্টাফ কম ছিল বা কিছু একটা ছিল, ডিউটিটা ওরই পড়েছিল। মানে অ্যাসিস্ট করার পরেও ওকেই ওই রুমের ডিউটি করতে হচ্ছিল। ওদের একটা রুমে মানে কেবিন টাইপের, তাতে 2জন করে পেশেন্ট থাকে এবং তার ডিউটিতে একজন নার্স থাকে এবং তার সাথে আয়া টায়া যা থাকার তো থাকে। তো এইরকম ওর ডিউটিটা মানে সেটা নাইট ডিউটিটা ওর ছিল বা ওই নিয়েছিল, কারণ ও একটু ডেসপারেট ছিল। তো যেহেতু ওই লোকটি ভেন্টিলেশনে আছে আর
ওর একটা নিজে যেহেতু সার্জারি অ্যাসিস্ট করেছে, ওর না একটা মানে কি বলবো, একটা কিউরিওসিটি বা একটা ফিলিংস বা একটা একটা যে কিরকম আছে কি আছে, ও বারবার করে তার খোঁজ খবর নিচ্ছিল। তা এরকম যাই হোক চলেছে। সেদিনটা ভেন্টিলেশনে রয়ে গেছে, তারপরের দিন ভেন্টিলেশনে রয়েছে। এরকম করতে করতে 4 দিন না 5 দিন পরে তাকে বেডে দেওয়া হয়েছে। এইবার এই দিনটা আমি একদম কনফার্মই যে সেই দিনটায় ও নিজে থেকেই ওইখানকার ডিউটিটা নিয়েছিল, যে এই পেশেন্টটাকে আমি একটু স্টাডি করতে চাই, তো সেই কারণে এই ডিউটিটাকে ও নেবে। ওর রেপুটেশন এত ভালো ছিল যে কারণে ওকে কিন্তু কখনো কেউ কিছুতে না করতো না, জেনারেলি মানে খুব প্রবলেম না হলে ওকে না করতো না। তো ঠিক করা হলো যে ওই পেশেন্টের নাইট ডিউটিটা ওকেই দেওয়া হবে, মানে ওই রুমের নাইট ডিউটিটা মোটামুটি নেক্সট 15 days আর কি ওকে দেওয়া হবে। তো বিন্নিও খুব খুশি যে ওর যে এনি হাউ ওর একটা সফট কর্নার তৈরি হয়েছিল ওই পেশেন্টটার ওপরে। এরকম বিন্নি ডিউটি করে এবং ও স্পেশালি ওনার খোঁজ খবর নেয়, এবং ওর যেদিন অফ ডে থাকে সেদিনও ফোন করে ওই পেশেন্টের খোঁজ খবর নেয়। এরকমভাবে চলছিল। এবার যে ঘটনাটা হাইলাইট করার মতন সেটা হচ্ছে যে এটা ছিল একটা শুক্রবার। এই শুক্রবারে এই পেশেন্টটি প্রায় দুপুর থেকে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে যেতে থাকে, যদিও মানে তার অনেক মেডিসিন চলছে, এই চলছে, তার ভেন্টিলেশন থেকে বেরিয়েছে, তারপরে সে ইমপ্রুভ করছে, কিন্তু তার কিছু কিছু ক্রিটিক্যাল কন্ডিশন কিছুতেই ঠিক হচ্ছিল না। তো সেরকমই ওই লোকটির ব্রিদিং ট্রাবলস শুরু হয় ওই সেই শুক্রবার দিন দুপুর থেকে। তো ও তো বিন্নি তো দুপুরের ডিউটিতে থাকে না, ও যখন ইভিনিং ডিউটিতে জয়েন করলো তখন এই লোক মানে পেশেন্টটির কন্ডিশন আর একটু ডেটোরিয়েট করেছে এবং বিন্নি মনে করলো যে একে আবারও মনে হয় ভেন্টিলেশনে দেওয়াই ভালো। তো সেই কারণে সে ডক্টরকে কল করলো এবং সমস্ত যে ওদের যে চার্ট থাকে সেগুলোকে দেখলো, নিজে স্টাডি করলো, করার পরে ও যার আন্ডারে আর কি ও ভর্তি হয়েছিল সেই ডক্টরকে ও কল করলো। সেই ডক্টর তখন কিন্তু ওই হসপিটালে ছিল না। তো উনি বাই ফোনে বিন্নিকে ডাইরেকশন দিয়ে দিলেন যে কি কি করতে হবে না করতে হবে, সমস্ত ডাইরেকশন দিয়ে দিলেন। এবার সন্ধে নেমেছে যখন, তখন ওদের অ্যাকচুয়ালি যে টয়লেটটা ছিল মানে নার্সেস টয়লেট বা স্টাফ টয়লেট যেটা ছিল, সেটা যে ফ্লোরে আর কি এই পেশেন্ট ছিল তার থেকে লেফট উইংয়ে ছিল। তো আর লেফট উইংয়ের ওখানটা একটু মানে ডার্কিশ হয়ে থাকতো সবসময়, মানে ওখানকার লাইটটা অতটা জোরালো ছিল না। কেন ছিল না তার কোনো সদুত্তর নেই। অনেক মানুষই ওই লাইটটা পাল্টাবার জন্য বহুবার কর্তৃপক্ষর কাছে রিকোয়েস্ট করেছে, কিন্তু তবুও যে কোনো কারণেই হোক সেই লাইট কিন্তু বদল হয়নি, মানে যেদিনের কথা বলছি সেই পর্যন্ত বদল হয়নি। তো বিনি ডিউটি জয়েন করতে এসে প্রথমে কি হতো যে এসে একটু হয় না রাস্তা দিয়ে আসার পরে একটু ফ্রেশ হয়ে নেওয়া ওয়াশরুমে গিয়ে, তো বিনি সেটা নর্মালি সেই ওয়াশরুমে যেত। এবার ও ওই যে সেদিনকে এত তাড়াতাড়ি ওই পেশেন্টের কন্ডিশন ক্রিটিক্যাল শুনে ঢুকে গিয়েছিল রুমে, যে কারণে ওর ওই ফ্রেশ হওয়াটা হয়নি। তো ও ডাক্তারের কাছ থেকে যে যে প্রয়োজনীয় নির্দেশগুলো নিয়ে তারপরে যে যে ইঞ্জেকশনগুলো চালাতে বলেছিল সেই সব ইঞ্জেকশনগুলো চালিয়ে টালিয়ে একটু যখন মানে ও দম ফেলেছে তখন ও ওয়াশরুমে দিকে গেল। ওয়াশরুমের কাছে যাওয়ার পরে ও একটা কোনো ছায়া মূর্তিকে সরে যেতে দেখল। এবার ও ভাবল ঠিক আছে এরকম হয়তো হ্যালুসিনেশন হয়েছে বা কিছু,
ঠিক আছে, ওর ও ও আর কি অতটা গুরুত্ব দিল না। আর ওর যথেষ্ট চাপও ছিল, যে কারণে ওয়াশরুমে ঢুকলো, মুখের জল টল দিল, ফ্রেশ হলো। ফ্রেশ হওয়ার পরে ও বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে ওর মনটা তো একটু খোঁজখোঁজ করছে যে কে একটা সরে গেল ওখান থেকে। ওর তো একটা কি বলবো, অ্যাবসেন্ট মাইন্ডে সবসময় কাজই করতো, যে ওর পেছনে কিন্তু শত্রুতা করার অনেক লোক আছে। এবার তারা কেউ কিনা বা কেউ কোনো ওকে ট্র্যাপ করছে কিনা, এইটা ওর একটু মনে সন্দেহ হয়েছে। তো কিছু করার নেই, ও চলে এসছে। চলে এসে আবার পেশেন্টটাকে ও দেখভাল করা, যা করা, ওর সিটে বসে ও কাজকর্ম করা, রাউন্ড দেওয়া, এগুলো করছে। এতে এমতো অবস্থায় রাত্রি 9টা নাগাদ ওই পেশেন্টটি যার আন্ডারে ভর্তি হয়েছিল সেই ডক্টর এসেছেন। এই ডক্টর আসার পরে, হ্যাঁ রুদ্রাণী, থ্যাংক ইউ ফর ওয়াচিং, শিউলি থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাথে থাকো। তো কি হলো, ওই ডক্টর সমস্ত থরলি চেক আপ করার পরে মানে তার মুখটা না একটু গম্ভীর হয়ে গেল। গম্ভীর হওয়ার পরে ওকে মানে সমস্তটা দেখে টেকে যখন বেরিয়ে যাবেন, তখন ওকে মানে বলে গেল বিন্নিকে যে এই পেশেন্টটিকে মনে হয় না বাঁচানো যাবে, একে ভেন্টিলেশনে দেওয়া যেতেই পারে এখন, কিন্তু দেওয়ার কোনো মানে নেই। তখনকার মানে আমি যে সময়ের কথা বলছি, এটা ধরুন আজ থেকে আরও 30 বছর আগের। তো তখনও না মানে কি বলবো, নার্সিংহোমগুলো এতটাও প্রফেশনাল হয়ে পারেনি, বা ডাক্তাররাও এতটা প্রফেশনাল হয়ে পারেনি, যে কারণে হয়তো এই কথাটা বলেছিল। কিন্তু যাই হোক না কেন, ওই লোকটিকে রাত্রি প্রায় 1:30-2 নাগাদ ফের আবার ভেন্টিলেশনেই পাঠানো হলো। বিন্নির মনটা একটু খারাপ। বিন্নির এই প্রেশারটার জন্য ওর কি হলো, একটা শরীরের মধ্যে অস্বস্তি লাগতে থাকলো, যেটা ওর কোনোদিনও হয় না, মানে কোনোদিনও হয় না। আর ওর খাওয়ার পরে হয়তো বা একটু ইনডাইজেশন হয়েছিল, ওর শরীরটা ঠিক দিচ্ছিল না সেদিনকে। তো ও ভাবলো যে ও আরেকবার ওয়াশরুমে যাবে। তো ও যখন এই ওয়াশরুমে যাচ্ছে, তখন ও আবারও দেখলো একটা ছায়ামূর্তি ওর পেছন পেছন আসছে। এবার না ও একটু সত্যি ভয় পেয়ে গেল, এবং ভয় পেয়ে গিয়ে সেটাকে দেখার চেষ্টা করলো যে কে আসছে। বাট ও কিন্তু কিছু দেখতে পেল না। মানে ও ফিল করতে পারছে কেউ আসছে, ও বুঝতে পারছে কোনো একটা ছায়া পড়ছে, মানে একটা শেড পড়ছে, কিন্তু ঘুরে আর কাউকে দেখতে পেল না। এবার ও ওখান থেকে ওর যে যা করতে গিয়েছিল ওয়াশরুমে, পটি টটি আর কি, সেটা করে ও যখন বেরোচ্ছে, তখন ও দেখছে ওই ওয়াশরুমের যে উইংটা, লেফট উইংটা ঘুরে যখন রাইট সাইডের দিকে যাবে, তখন ওদেরই এক সুইপার সে পড়ে রয়েছে, এবং সে যথেষ্ট ইনজিওর্ড অবস্থায় পড়ে রয়েছে। ও তো ভয় টয় পেয়ে চিৎকার চেঁচামেচি করে টোরে লোক টোক ডেকে এনে, মানে স্বাভাবিকভাবেই যে ওর ওপর ব্লেম হতে পারে, ও একটু সেই কারণেও নার্ভাস হলো, ওর মনটাও ভালো ছিল না। এনিওয়ে তাকে তুলে নিয়ে তখন ওই হসপিটালে, যেটা এমার্জেন্সি, তাতে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট করা হলো। ট্রিটমেন্ট করা হওয়ার পরে, এবং যখন এইখানে ওটা নিয়ে একটা তো পুলিশ কেস অবশ্যই হয়, তো সেক্ষেত্রেও একটা পুলিশ কেস করা হলো, পুলিশ ডাকা হলো। তো পুলিশ যখন জিজ্ঞাসাবাদ ওই লোকটিকে করলো, প্রথমে সে তো মানে সুইপার, সে তো কিছুই বলে না। তো যাই হোক, ওর ট্রিটমেন্ট হলো, সুস্থ হলো, কিন্তু পুলিশ ইনভেস্টিগেশনটা কিন্তু জারি রইল। পুলিশ ইনভেস্টিগেশনটা জারি থাকার পরে ওকে যখন ওর সম্পূর্ণ সুস্থ হয়েছিল, তখন আর কি পুলিশ ওর মুখ থেকে স্বীকারোক্তি যেটা করেছিল সেটা আর কি আমি পরে বলছি। কিন্তু এখানে যেটা বলার, ওই পেশেন্টটিকে ভেন্টিলেশনে দেওয়ার সত্ত্বেও ওই পেশেন্টটি সকাল 4টে নাগাদ দেখা যায় যে সে মানে তাকে এক্সপায়ার অ্যানাউন্স করা হলো।
এবার আমি বলি এই ঘটনাটা, যে পুলিশ যখন স্বীকারোক্তি নিল সেই হারুলালের, সেই হারুলালের স্বীকারোক্তি এরকম ছিল যে এই যে বিন্নি দিদিকে ওয়াচ করার জন্য ওকে ওখানকার অন্য দুজন নার্সিং স্টাফ পে করতো, রেগুলার পে করতো, কারণ তাদের একটা কিছু খারাপ উদ্দেশ্য ছিল, নিশ্চয়ই বিন্নির কোনো ক্ষতি করার উদ্দেশ্য ছিল। তো ও সেদিনও ও আর কি বরাবরই বিন্নিকে ফলো করতো, যেটা বিন্নি কোনোদিনই বুঝতে পারতো না। আর সেদিনও ফলো করছিল বিন্নি, কিন্তু ওকে বুঝতে পারেনি। তাহলে এই যে ওকে যে প্রোটেকশন করলো সে কে ছিল? বিন্নির ধারণা এটা যে যে লোকটিকে ও মানে এই যে ও মানে করছিল, মানে নার্সিং করছিল, ও যার ডিউটিতে ছিল, সেই লোকটি ওকে বরাবরই সেভ করার চেষ্টা করেছে। ফার্স্ট ডে যখন ভেন্টিলেশনে ছিল ওই লোকটি বা পেশেন্টটি, তখনও হয়তো তার সোল মানে অ্যাবাউট টু ডেথ ছিল, সে কারণে সে হয়তো বডি থেকে বাইরে ছিল, সেই সময় আর কি সে ফলো করেছিল ওকে। আর সেকেন্ড ডেতে সেই একই কন্ডিশনে, মুমূর্ষু কন্ডিশনে, হয়তো সে অ্যাবাউট টু ডেথ টাইমেই ওকে সেভ করার জন্য ওই লোকটিকে ওভাবে উন্ডেট করেছিল। এবং হারুলাল যে গল্পটা বলেছিল, মানে ঘটনাটা বলেছিল, সেটা এরকম ছিল, হারুলাল জানে না হারুলালকে কে পেছন থেকে এসে প্রচণ্ড শক্তিতে দেয়ালের সাথে এমন জোরে প্রথমে ঠেসে ধরেছিল এবং তারপরে তাকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে, মানে এতটা সজোরে ধাক্কা দিয়েছিল যে হারুলাল আর কোনো তার সেন্স ছিল না, সে ধাক্কাকে সেই যে পড়ে গিয়েছিল, তারপরের ঘটনা সে কিন্তু আর জানে না। তো এটা বিন্নির ধারণা যে ওই লোকটি হোক বা অন্য কোনো সোল হোক, যাদেরও এতদিন ধরে ট্রিটমেন্ট করেছে বা যাদেরও সার্ভিস দিয়েছে, হয় তারা অর কোনো শুভ শক্তি ওকে সেভ করেছে। কিন্তু কে করেছে এই সেভটা, এটা কিন্তু মানে কোনো সিসিটিভি ফুটেজে, যে ওই এলাকাটায় তো সিসিটিভি ছিলই না, কিন্তু আসছে কেউ, হারুলাল আসছে এটা দেখা গেছে, হারুলাল আসছে নর্মালি করিডোর দিয়ে হেঁটে আসছে দেখা গেছে, কিন্তু তার পেছনে যে কেউ আসছে, হারুলালকে কেউ ফলো করছে, হারুলালকে কেউ ধাক্কা মারছে, বা হারুলালের পেছনে কেউ আছে, সামনে কেউ আছে, এরকম কিন্তু কোনো ফুটেজ সারা হসপিটালের সিসিটিভিতে কিন্তু পাওয়া যায়নি, বা ওই ফ্লোরের সিসিটিভিতে পাওয়া যায়নি। তো এটা নিতান্তই একটা নিছক ঘটনা, কিন্তু বিন্নির কাছে এটা ছিল একটা মানে গড সেভিং বা সোল সেভিং ইনসিডেন্টস। তো সেই কারণে বিন্নি আমাকে ডিরেক্টলি এই গল্পটা বলেছিল, এবং এই গল্পটা বলেছিল আজ থেকে প্রায় 3 বছর আগে। আমি জানি না আমি কোথাও মিস করলাম কি না। আমি এই যেটা এখান থেকে যেটা ইউটিউবে যাবে সেই লিঙ্ক আমি বিন্নিকে পাঠাবো, যদি কোনো রেকটিফিকেশন থাকে। ইন দ্যাট কেস আমি নেক্সট এপিসোডে যখন আসবো তখন আপনাদেরকে নিশ্চয়ই বলবো। এটা ছিল আমার প্রথম ঘটনা। আমি জানি অনেকটা রাত হয়ে গেছে, আমি খুব ছোট্ট আরেকটা ঘটনা বলে আজকের সেশনটা শেষ করব। সেটা হচ্ছে একদম একটা ঐশ্বরিক ঘটনা, সেটা বলি। এটা বাংলাদেশের ঘটনা, আমার কাছে ম্যাক্সিমামটাই বাংলাদেশের ঘটনাই থাকে, কারণ আমার যেহেতু আগের মানুষেরা বাংলাদেশে ছিলেন, তো সেই সময় আমার ঠাকুরদার একটা নেচার ছিল যে আমাদের পড়াশোনা হয়ে যাওয়ার পরে খুব গল্প বলতেন, তা ম্যাক্সিমাম গল্প ওনার মুখ থেকে আমার শোনা। তা এরকমই একটা ঘটনাটা এখন বলছি, যে বাংলাদেশে ওই হয় না যারা গুণিন টাইপের থাকে, তো এরকমই একজন মানুষ
ছিলেন, যিনি আমাদের আর কি ওই পরিবারের, তৎকালীন পরিবারের খুব পরিচিত ছিলেন। তো আমার ঠাকুরদার কীরকম ভাই আমি বলতে পারবো না। তার বিয়ে হয়েছে প্রায় 10 বছর, কিন্তু তাদের কোনো সন্তানাদি হচ্ছিল না। আর তখনকার দিনে সন্তানাদি না হওয়াটা ছিল একটা গর্হিত অপরাধ। মানে তাকে অনেক রকম কথা শুনতে হতো, তাকে মানে সেই বউটিকে কোনো শুভ কাজে তাকে পার্টিসিপেট করতে দেওয়া হতো না। তো একদিন ওই যে ভদ্রলোক আর কি, সে তার স্ত্রীকে নিয়ে ওই গুণিন বলুন বা ঠাকুর বলুন তার পায়ে গিয়ে পড়লো যে এরকম আমার স্ত্রীর সন্তানাদি হচ্ছে না, যদি কোনো উপায় করে দেন। তো উনি বললেন যে ঠিক আছে, দেখ এটা তো ভগবানের হাত, এখানে আমার কিছু করার নেই, আমি চেষ্টা পর্যন্ত করতে পারি। তো এনিহাউ উনি ওই যে নিয়ম কানুন হেন তেন যা যা আছে সেগুলো বলার পরে এটা খেতে হবে ওটা খেতে হবে এরকম আর কি কিছু পড়ে টড়ে দেওয়া, এগুলো করে টড়ে দেওয়া, তারপরে কি নিয়মে তাদের লাইফ লিড করতে হবে সেগুলোর গাইডেন্স দেওয়া, এই সমস্ত করার পরে ওই মহিলা সন্তান সম্ভবা হলেন। কিন্তু ওই মহিলার যখন 6 মাসের গর্ভাবস্থা চলছে, তখন ওই মহিলা একদিন তাদের পুকুর ঘাটের সিঁড়ি থেকে পিছলে পড়ে গেলেন। এই ঠাকুর কিন্তু বলেছিলেন যে এই যে সন্তান আসছে এ কিন্তু অনেক বাধা অতিক্রম করে আসবে, কিন্তু আসবে, পৃথিবীতে আসবে, এবং পৃথিবীতে আসার পরে তার জীবনে আর কোনো মানে পেছন দিকে ফিরে তাকাতে হবে না। তো সব ঠিক আছে, উনি তো মানে যা যা নিয়ম কানুন মানা সেই সবই মানতেন। কিন্তু তখনকার দিনে কি হতো, ওই খাওয়া দাওয়ার পরে নৌকা চাতে পুকুর ঘাটে যেতে হতো, বা নিজের বাসনটা নিজের ধুতে পুকুর ঘাটে যেতে হতো, সেটা মনে হয় কেউ ধুয়ে টুয়ে দিত না এখনকার দিনের মতো। তো যাই হোক, উনি পিছলে ওখান থেকে পড়ে যান, পড়ে গিয়ে একদম প্রায় 4-5টা সিঁড়ি স্লিপ করে পড়ে গিয়ে পুকুরের মধ্যে পড়েন। আর পড়ার পরে ওনার পেটে লাগে এবং ওনার যে বাচ্চাটার মুভমেন্ট পুরো বন্ধ হয়ে যায়। তখনকার দিনে তো এরকম সহজলভ্য ডাক্তার কভারেজ এত কথা বললেই পাওয়া যেত না। তো ওনাকে তুলে নিয়ে আসা হয়। তুলে নিয়ে আসার পরে ওনার যে মানে বাচ্চার মুভমেন্ট কোনো নেই সেটা 1-2 দিন পরে একদম কনফার্ম হয়ে যাওয়া যায়। তখনকার দিনের যে কবিরাজ আছে সেই কবিরাজকে ডেকেও পাঠানো হয়। তিনিও অনেক হাত টাত দিয়ে চেক টেক করে আর কি তিনি কোনো আশা দিতে পারলেন না। তিনি কিছু ওষুধপত্র দিয়ে বললেন যে একে সদরে বড় হসপিটালে নিয়ে যাওয়া উচিত। তো আমার ঠাকুরদা শুধু ওই তার ভাইকে বলেছিলেন যে যেখানেই যাবি নিয়ে যা, কিন্তু ঠাকুরকে একবার দেখিয়ে নে, মানে যাওয়ার সময় ঠাকুরের কাছ হয়ে একবার যাস। তো ঠিক আছে, ওনারা সদরে যাবে দেখে সমস্ত রেডি হয়ে ওই যখন গরুর গাড়ি আর কি তখনকার দিনে ছিল সেই ভাড়া করে ওইখানে যাওয়ার পথে ওই ঠাকুর বাড়ি হয়ে যাবে। তো মজার ব্যাপার হচ্ছে ওরা যখন রেডি হয়ে গাড়িতে উঠছে তখন দেখা যাচ্ছে ওই ঠাকুর আর কি গরুর গাড়ি থেকে নামছে। না বলছে কিরে যাচ্ছিলি তো আমার কাছে, তাই এই অবস্থায় আবার যাবি, টেনে মানে নিয়ে যাব, সেই কারণে আমি নিজেই চলে আসলাম। ওরা খুব অবাক হলো যে ঠাকুরের তো এটা জানার কথা নয় যে ওরা যাবে বা এরকম। বলে ও পিছলে পড়লো 5 দিন আগে, আর তোরা আমাকে একবারও খবর দিলি না? আমি 7 কাজে ব্যস্ত থাকি, আমি বুঝতে পারলেও কি সবসময় ছুটে আসতে পারি? আমাকে তো আনতে হবে। তো আর কথাটা মানে ওদের মুখে আর কথা নেই তখন, কি আসুন ঠাকুর আসুন এরকম। তো ওই গরুর গাড়িকে দাঁড় করিয়ে রেখে মানে ওরা জানে যে ঠাকুরকে জানিয়ে ওরা যাবে। ঠাকুর বলছে যে বউকে নিয়ে ঘরে যা। এ কোথায় যাচ্ছিস নিয়ে, এটা কি ওরা কিছু করতে পারবে? তো সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে যে এরকম ঘটনা, ডাক্তার কিছু করতে পারবে না। আমার কিন্তু পরিবার খুব অ্যাডভান্স মেন্টালিটির ছিল বরাবর থেকেই।
তো সেই কারণে তারা কিন্তু ওই সব সময় যে গুণিনের উপরেই নির্ভর করে বসে থাকবো এই মেন্টালিটির কিন্তু তারা ছিল না। সে কারণে তারা সবসময় ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা মনে করতেন। তো যাই হোক, যখন ঠাকুর বলছে ঘরে নিয়ে যা, তো ঠিক আছে, ঘরে ওরা নিয়ে গেল। গরুর গাড়ি কিন্তু দাঁড় করিয়ে রাখলো, ছেড়ে কিন্তু দেয়নি। তো ঠাকুর বললেন ওকে শুইয়ে দে। শুয়ে দেওয়ার পরে বললেন একমাত্র স্বামী ছাড়া ঘরে আর কেউ থাকবি না, সবাই বেরিয়ে যায়। তো ওনার স্বামীকে বলল যে তুই ওর পেটে হাত রাখ, ওর পেটের ওপর হাত রাখ, হাত রেখে আমি যা যা বলবো সেরকম সেরকম কর, আমি মার মানে বউয়ের পেট স্পর্শ করব না। এবার উনি কি করলেন, ওই যে আমার ঠাকুরদার যিনি ভাই তাকে স্পর্শ করলেন। মানে ওই ভদ্রলোক পেটের ওপর তার স্ত্রীর হাত দিয়ে আছে, আর উনি তার পেছনে বসে, কিন্তু দেখা যাচ্ছে ওই ভদ্র মহিলাকে কিন্তু দেখা যাচ্ছে সেই অবস্থা, মানে ওই ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছে তাকে। সেই অবস্থায় ওনার গায়ে হাত দিয়ে এবার ওনাকে বিভিন্ন ধরনের কাজ করতে বললেন, পেটের ওপর দিয়ে হাত বোলাতে, ফু দিতে, আর উনি বিভিন্ন মন্ত্র বলে যাচ্ছেন। তো এইরকম ক্রিয়াকলাপ প্রায় 2 ঘন্টা ধরে চললো। তখন ঠাকুর বললেন গরুর গাড়িটা ছেড়ে দে, যদি যেতেই হয়, এতদিন তো দেখলি, আজকের রাতটা দেখ, কাল সকালবেলায় তোরা রওনা হোস, কারণ আজ গেলেও তোরা পৌঁছতে পারবি না, পথে আটকে যাবি। কি করবে বলছে, শুনলো। জানি না এই ঠাকুরের কি অসীম কৃপা, রাত্রি 3টে নাগাদ সেই শিশু মাতৃগর্ভে আবার নড়ে উঠল। মানে মা তার সেটা অনুভব করলো যে সন্তান নড়ছে, বাবা অনুভব করলো, কারণ তার বাবা তো তার পেটে, মায়ের পেটে হাত দেওয়া ছিল, যে সন্তান মুভমেন্ট করছে। তো ঠাকুর বললেন এখনই শেষ হয়নি রে, আজ থেকে 3 দিন এই কাজটা আমাকে চালিয়ে যেতে হবে। তো আজকে মূল কাজ করলাম, কাল আর পরশু বাকি কাজটুকু করবো, শেষ করে যাব। একটা মানে খারাপ ভাষায় ইউজ করেই আর কি সেই ঠাকুররা আর কি বলেন, এরকম তান্ত্রিক ঠাকুর গুণিন এরা অনেক সময় খারাপ ভাষা কিছু ব্যবহার করেন। বলেন যে কারোর ব্যাটার সাধ্যই নেই যে এই ছেলেকে আর কিছু করে, আমার যা করার আমি করে দিলাম। তো তারপরেও 2 দিন সেই যা যা ঠাকুরের ক্রিয়া, সেই ওই ভদ্রলোককে আর কি ছুঁয়ে বসে, মানে আমার সম্পর্কে উনি কোনো রকম ঠাকুরটাই হবেন, ছুঁয়ে বসে সেই ক্রিয়াকলাপ করলেন। করার পরে আমার সেই ঠাকুরদার কিন্তু পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, সুস্থ সবল পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, এবং তিনি বহুকালই তিনি সুস্থভাবে তার নিজস্ব জীবন যাপন করে গেছেন, এবং তার সন্তানাদি আজকে বর্তমান তারা কলকাতাতেই থাকেন। এই হচ্ছে দ্বিতীয় ঘটনা। আজকে এটুকুই থাকুক। আজকে সত্যিই একটু মেন্টালি ডিস্টার্বড আছি, আর রাত্রিও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সেশনে আরও কিছু নতুন রকমের ঘটনা নিয়ে আসবো আপনাদের সাথে। সবাইকে শুভরাত্রি, নমস্কার। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.